আজ বৃহস্পতিবার। আমাদের প্ল্যানিং অনুযায়ী অফিস শেষে দুপুর 1টায় আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। অফিসে বসে শুধু মন আশপাশ করছে কখন ছুটব, কিন্তু সকাল থেকেই শুরু হলো ঝুম বৃষ্টি। তবুও হার মানার পাত্র আমরা না। আমরা সিদ্ধান্ত নিলাম বৃষ্টির মাঝেই রওনা দিব। যেহেতু আমরা ময়মনসিংহ হয়ে নেত্রকোনা মেঘালয়ের কাছাকাছি যাব, তাই বৃষ্টির জন্য সব রকমের প্রস্তুতি নিয়েই বের হয়েছি। আমাদের জার্নির আজ প্রথম দিন। আমরা এখন ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি প্রথমে যাব, তারপর সেখান থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব তার পরের দিন। আর আজকে আমরা যাব ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি। ময়মনসিংহের বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো সেগুলো দেখে পরের দিন সকালে আমরা রওনা দিব নেত্রকোনার উদ্দেশ্যে। অফিস থেকে যাত্রার উদ্দেশ্যে বের হতেই বৃষ্টি উধাও। বৃষ্টি আসাতে অবশ্য আমাদের লাভ কিন্তু হয়েছে। পরিবেশটা শীতল একটা আমেজ ফিরে পেয়েছে। ধুলোবালি থেকেও আমরা অনেকটা নিস্তার পেয়েছি। আমি আর আমার কলিগ নুরুদ্দিন ভাই ছুটে চলছে আমাদের গন্তব্যে। আমার এই পুরো ময়মনসিংহ হয়ে নেত্রকোনা জেলা ভ্রমণের পুরোটাই ব্লগ আকারে দেখতে পাবেন। আমরা এখন এয়ারপোর্ট পার হচ্ছি। এয়ারপোর্টের এই জায়গাটায় এখানে এখন ফ্লাইওভার হয়েছে। এই জায়গাটায় প্রচুর জ্যাম ছিল উত্তরা ঢোকার মুখেই। তো এই জ্যামটা খানিকটা কি অনেকটাই আপনার কমে গেছে এই ফ্লাইওভার হওয়াতে। ঢাকা শহরের অধিকাংশ জ্যামই লাগে এই লোকাল বাসগুলোর কারণে। এই বাস একটা আরেকটা অনেক কম্পিটিশন করে, কে কার আগে যাবে, কে কাকে আটকিয়ে যাত্রী নেবে। এই কারণে মূলত ঢাকা শহরের বেশিরভাগ রাস্তাগুলোই জ্যাম থাকে। উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত কয়েকটা ফ্লাইওভারের প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। যদিও অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ চলমান। হয়তোবা 80% মতো কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এই কয়েক বছরে জনগণের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হবে। আমরা এখন অবস্থান করছি ত্রিশালে। আর এই ত্রিশালে কিছুদিন আগেই এই স্টিলের ব্রিজটা ভেঙে একটা লরি আর একটা প্রাইভেট কার পড়ে যায়। ত্রিশালে কিছুদিন আগে যে ব্রিজ দুর্ঘটনা ঘটে, এই সেই ব্রিজ 80 টন ওজনের ট্রান্সফরমার নিয়ে অধিক ওজনের কারণে ভেঙে যায় এই ব্রিজটা। আর এই ব্রিজ ভাঙার কারণে যার ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 30 কোটি টাকা। এই লরিটা কেওয়াটখালী বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার নিয়ে কেওয়াটখালী যাচ্ছিল। যেহেতু কেওয়াটখালী ঠিক মতন পৌঁছাতে পারেনি এই ব্রিজ ভাঙার কারণে, তাই অনেক বিদ্যুতের দুর্ভোগ পোহাতে হয় আমাদের বাংলাদেশের মানুষের। যাই হোক, রাস্তা আসলে আমরা চিন্তা করি যে রাস্তা দিয়ে গেলাম, রাস্তার ক্ষতি হলো এটা সরকারের, কিন্তু অন্যভাবে চিন্তা করলে দেখা যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্ষতিটা কিন্তু আমাদের বাংলাদেশের সকলের। কারণ এই রাস্তাটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ, আর দেশের সম্পদ মানেই আপনার আর আমার সম্পদ। তো আমরা সব কিছুতে একটু চিন্তা ভাবনা করে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মেনে চলার চেষ্টা করব, তাহলে এটাতে দেশের অনেক লাভ। দেশের লাভ মানে আপনার লাভ, আমার লাভ। আসলে আমরা মহাসড়ক ব্যবহারে অনেক উদাসীন। আমরা কিভাবে যে মহাসড়কে চলাচল করব বা কিভাবে পারাপার হব, এই বিষয়টা আমাদের নলেজে এখনো পর্যন্ত আসেনি। এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটা, এই মহাসড়কে দেখেন, এই যে দেখা যাচ্ছে একটা বস্তা পার করতেছে। একটা রানিং গাড়ি, যেহেতু মহাসড়ক, অবশ্যই অনেক দ্রুত গতিতেই যে কোনো যানবাহন আসবে। তো এইভাবে পারাপারটা দুর্ঘটনাটা বেশি হয়। ওই যে সামনে ওভারব্রিজ আছে, তবুও দেখেন রাস্তা কিভাবে পার হচ্ছে। মহাসড়কে মানুষ সহ যানবাহনের পাশাপাশি গরু ছাগলও পার হয়, এই দেখেন তার নমুনা। যাই হোক, সাবধানে গাড়ি চালাবেন। এরকম গরু ছাগল দুই একটা সামনে পড়তেই পারে, আবার মাঝে মাঝে মানুষরূপী গরু ছাগলও পড়ে, তো সাবধানেই গাড়ি চালাবেন। আমরা যেখানে অবস্থান করছি এখন, এখান থেকে মুক্তাগাছার দূরত্ব মাত্র 22 কিলোমিটার। তো মোটামুটি বলা যায় আমরা পৌঁছে গিয়েছি। এই রাস্তাগুলোতে লোকাল যানবাহন সহ ভারী যানবাহনগুলো অনেক বেশি, তাই অনেকটা কেয়ারফুলি চালাতে হয়। আমরা এখন পৌঁছে গেছি মুক্তাগাছা উপজেলায়। মুক্তাগাছা উপজেলার যার দক্ষিণে হচ্ছে ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর ও ফুলবাড়িয়া উপজেলা, পশ্চিমে
টাঙ্গাইলের মধুপুর এবং জামালপুর সদর উপজেলা অবস্থিত। এই উপজেলার মোট আয়তন হচ্ছে 314.70 বর্গ কিলোমিটার। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদবাড়ি। ময়মনসিংহ জেলা থেকে 10 মাইল পশ্চিমে এর অবস্থান। রামরাম যখন বিনোদবাড়ি আসে তখন এটি ছিল কয়েকজন নিতান্তই দরিদ্র লোকের বাসস্থান। নতুন মালিক শ্রীকৃষ্ণ আশ্চর্য উপস্থিত হলে তাকে দেখার জন্য গ্রামের সাধারণ জনগণ সাধ্যমতো উপঢৌকন নিয়ে উপস্থিত হয়। এই সব দ্রব্যের মাঝে মুক্তারাম কর্মকারের প্রদত্ত একটি গাছা যা সর্বাপেক্ষা মূল্যবান ছিল, আর সেই জন্য রামরাম মুক্তারামের মুক্তা ও তাহার প্রদত্ত গাছা একত্রে করে এই স্থানের নামকরণ করেন মুক্তাগাছা। 1875 সালে মুক্তাগাছায় মিউনিসিপ্যালিটি স্থাপিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত এর পরিধি ক্রমশ বাড়তেই থাকে। পাকিস্তান হবার পর হিন্দুরা চলে যেতে থাকলে এর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তারপর থেকে এটি পুনরায় মুসলমান অধ্যুষিত এলাকায় গড়ে ওঠে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে মুক্তাগাছা জমিদার বাড়ি ও গোপাল পালের ঐতিহ্যবাহী মন্ডা নিয়ে ব্লগ।